জাতীয় প্রেস ক্লাব কবিতা পত্র পরিষদের আজকের বর্ষা মুখর এই আসরে মঞ্চপ্রবিষ্ট কবিবৃন্দ, কবি নাজমুল হাসান, কবি সৈয়দ রানা, কবি আসাদ কাজল, কবি রফিক হাসান, কবি মোশাররফ হোসেন ইউসুফ, সামনে সমবেত কবিবৃন্দ, শুধু দর্শক শ্রোতা, সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা। এত দীর্ঘ সময় আমার মনে হয় যে কবিতার আসর প্রেস ক্লাবে এর আগে হয়নি, কিন্তু আজকে আমরা মনে করেছিলাম যে আসরটা হবেই কিনা, কারণ এত বৃষ্টি এবং 2 দফা 3 দফা বৃষ্টি, কিন্তু এখনো দেখা যায় যে অনেকেই আছেন এখানে। আমরা কৃতজ্ঞ যারা অধীর আগ্রহে কবিতা শুনছেন। আর দুঃখ প্রকাশ করছি, এরপরে 3-4 জন কবি এসছেন। আমরা যখন অডিয়েন্স এই শেষ করে মঞ্চে চলে আসি ডায়াসে, তখন আর কাউকে দেওয়া সম্ভব হয় না। অনেকেই আসছেন, সবার প্রতি অনুরোধ থাকবে যে সময়টা একটু মেনটেন করবে। এখানে কবি আসাদ কাজল আজকে আলোচনা করেছেন। কবিতা নিয়ে আলোচনার কোনো শেষ নেই। আমি আপনাদের অবগতির জন্য জানাই আমার একটি সুসংবাদ দিয়ে যে আমি বাংলা কবিতায় বিবর্তন এই বিষয়ের উপরে পিএইচডি করছি পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল থেকে। বাংলা কবিতায় বিবর্তন, আদিযুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এটার উপরে। যাই হোক, কবিতার কোন শেষ নেই, আলোচনার শেষ নেই। আসাদ কাজল যে বিষয়গুলো বলেছেন অনেকেই দ্বিমত পোষণ করেছেন, করারই কথা। যেমন গদ্য ছন্দ একটি ছন্দ, এটা কিন্তু গদ্য ছন্দ বলে কিছু নেই আসাদ কাজল বলেছেন, এটা ঠিক না। আমাদের যে 3টি ছন্দ, স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। অক্ষরবৃত্ত ছন্দেরই একটি অংশ হলো অক্ষরবৃত্ত মুক্ত ছন্দ। এই মুক্ত ছন্দটাই হলো গদ্য ছন্দ, যেটার উপরে কবিতা লেখা শুরু করেছিলেন 30-এর কবিরা, পঞ্চপাণ্ডব, যাদেরকে পাণ্ডব বলা হয়, পাণ্ডিত্য দেখিয়েছেন। সেই ধারাবাহিকতাই কিন্তু আমরা কবিতা লিখি। সুধীন দত্ত, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু এবং জীবনানন্দ দাশ, তারা কিন্তু এখন আইডল হয়ে আছেন। এবং তারা কিন্তু রবীন্দ্রনাথকেও তখন সমালোচনা করতে ছাড়েনি, এবং তারা ধারণা করেছিলেন যে রবীন্দ্রনাথ হয়তো গদ্য ছন্দে কবিতা লিখতে পারবেন না, কিন্তু রবীন্দ্রনাথও কিন্তু গদ্য ছন্দে কবিতা লিখেছেন। তার বাসী কবিতার আমি 2টি লাইন আপনাদের সময়। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গা, তার দেওরের মেয়ে অভাগার সঙ্গে বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল, সেই লগ্নে এলাম পালিয়ে। মেয়েটি তো রক্ষা পেলে, আমি তথই বসব। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। রবীন্দ্রনাথের কবিতা এবং অক্ষরবৃত্ত গদ্য ছন্দে লেখা কবিতা। এই কবিতা, বাসী কবিতা যখন প্রকাশিত হলো, তখন কিন্তু এই পঞ্চপাণ্ডব থেমে গেল এবং তারা বুঝতে পারলেন যে রবীন্দ্রনাথ আসলে গুরু, তাকে নিয়ে ঘাটাঘাটি না করে। সুতরাং কবিতা এখন কবি কিভাবে উপস্থাপনা করে, আপনি প্রবন্ধের ভাষা আর কবিতার ভাষা যদি এক হয়, তাহলে তো এটা কবির ব্যর্থতা। কবির গদ্যের ভিতরেও একটা ছন্দ থাকবে, গদ্যের ভিতরেও ছন্দ। কবিতার বাক্য ভাঙাচোরার খেলা করতে হবে। আমি একটা বাক্য বলি, আমার অস্তিত্ব অন্তবিহীন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। এটি প্রবন্ধের মধ্যেই বাক্যটি প্রযোজ্য। এটাকে আমি ভেঙে কবিতা বানাই, অস্তিত্ব আমার হারিয়ে যাচ্ছে অন্ধকারে অন্তবিহীন। হয়েছে? এখানে দোলা আসছে, অনুপ্রাস আসছে, ঢেউ আসছে। এই মনসিয়ানা যিনি করতে পারবেন, তিনি কবি হবে, তার কবিতাই টিকে থাকবে। আর তা না হলে, আমরা যদি প্রবন্ধের আকারে লিখি, সেই কবিতা আদৌ টিকবে কিনা জানি না, কিন্তু তার অর্থই নয় যে আমরা লিখবো না। আমাদের লিখতে হবে, লিখতে লিখতেই একদিন আমরা সফল হব নিশ্চয়ই, এবং আমাদের কবিতা হয়ে উঠবে। এখন এই অক্ষরবৃত্ত গদ্য ছন্দে, এটার ভিতরে কিন্তু 2 ধরনের কবিতা আছে। এটার 2 ভাগ আছে। একটি আছে
মানে যেটা অনুপ্রাস, চিত্রকল্প, উৎপ্রেক্ষা মেইনটেইন করে লেখা হয়, যে কবিতাকে আমরা বলতে পারি শিল্পসম্মত কবিতা। আবার একটি আছে স্লোগান ধর্মী কবিতা, বিবৃতি ধর্মী কবিতা, বক্তব্য ধর্মী কবিতা। কিন্তু অনেক সময় দেখা যায় যে স্লোগান ধর্মী কবিতাই কিন্তু বিখ্যাত হয়ে যায়। সবসময় যে শিল্পসম্মত কবিতা বিখ্যাত হবে তা না। এবং আজকে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি, এখনো যেসব কবি বিখ্যাত হয়েছেন, যেসব কবিতার লাইন আমরা স্মরণ করি, সেগুলো কিন্তু অনেকগুলোই স্লোগান ধর্মী কবিতা। যেমন হেলাল হাফিজের কবিতা, যে জন্য তিনি বিখ্যাত হয়েছেন, নিষিদ্ধ সম্পাদকীয়, এটা কিন্তু শিল্পসম্মত কবিতা যদি বলেন, শৈল্পিক বিচারে তাদের বলেন, এটা কিন্তু শতভাগ শৈল্পিক কবিতা হয়নি। এই কবিতাকেও আমরা স্লোগান ধর্মী কবিতা। এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এইটা হেলাল হাফিজের মুন্সিয়ানা। আর পাঠক এটাকে নিয়েছে। পাঠক কার কবিতা নেবে আমরা জানি না। অনেক ভালো কবিতা পড়ে আছে, অনেক ভালো কবিতা পড়ে আছে, অনেক কবি হারিয়ে গেছে, পাঠকের কাছে পর্যন্ত পৌঁছায়নি। এটা একটা ভাগ্যেরও ব্যাপার। কবিতায় আপনি কখন সফল হবেন এটা তো ভাগ্যের ব্যাপার। আমার মানিকগঞ্জ জেলায় একজন কবি ছিলেন, আমি যখন অনার্সে পড়ি তখন তার কবিতা পড়ে আমি মুগ্ধ হয়েছিলাম। সেই কবির নাম কি আপনারা জানেন? কবির নাম হলো যতীন ঘোষ। তার একটি কবিতার বই আছে, যতীন ঘোষের এই কবিতার বই পড়ে আমি মুগ্ধ হয়েছি। তার কবিতার মান একদম আল্লাহ বা এদের শামসুর রহমান। যতীন ঘোষের কবিতা কি কেউ শুনেছে? কবিতার বইয়ের নাম হলো কৈলাস চাই না ঈশ্বর। কৈলাস চাই না ঈশ্বর, এই শিরোনামে যে কবিতাটা বলেছে, অসাধারণ কবিতা। কিন্তু যতীন ঘোষ তো মারা গেছেন, যতীন ঘোষ হারিয়ে গেছেন, জাতীয় পর্যায়ে তার কোনো নাম নেই। এই কৈলাস চাই না ঈশ্বর, এটা যদি সেইভাবে প্রকাশিত হতো, সেইভাবে আলোচিত হতো, যতীন ঘোষ বিখ্যাত হতে পারতেন। এরকম কত যতীন ঘোষ হারিয়ে যাচ্ছে, কত কবি হারিয়ে যাচ্ছে কালের বিবর্তনে। কেউ কেউ টিকে থাকছে, এটা তার সৌভাগ্য। আপনি রফিক আজাদের কবিতা, যে জন্য তিনি বিখ্যাত হয়েছে, এটা কি কোনো শিল্পসম্মত কবিতা? এটা ওই সময় তো এই কবিতা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, ভাত দে হারাম জাদা নইলে মানচিত্র খাবো, এটা নিয়ে তো তখনও সমালোচনা হয়েছে। কিন্তু রফিক আজাদ কিন্তু চেনা মানুষ এই কবিতার জন্য, তাই না? সুতরাং কবিতা নিয়ে আলোচনার কোনো শেষ নেই, সমালোচনার কোনো শেষ নেই। মূল কথা হলো আমরা লিখব, লিখতে থাকবো, এবং নিশ্চয়ই এই লেখার ভেতরেই আমাদের দুটো লাইন বেরিয়ে আসবে, যা দিয়ে আমরা হয়তো টিকে থাকবো অথবা থাকবো না। কিন্তু তার মানেই না যে আমরা লিখবো না। যাই হোক, আমি আর আজকে আলোচনা বাড়াবো না। আমি আমার একটা ছোট কবিতা পড়ে, আজকে দীর্ঘ আসর, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা যাবত কবিতা চলছে। এরপরও 3-4 জন কবি এসেছেন, কিন্তু দুঃখজনক আমরা তাদের দিতে পারছি না। তো আমি আমার একটা ছোট কবিতা পড়ে আজকের মতো আসর শেষ করব। এটি ম্যাগাজিনে প্রকাশিত কবিতা, জুলাই যোদ্ধাদের লেখা কবিতা, শহীদ ফারহানকে নিয়ে লেখা কবিতা। রোদে মিশে গেছে রক্ত, ফারহান পড়ে আছে ব্যারিকেডের গায়ে, তার হাতের মুঠোয় ছিল প্রতিবাদের ভাষা, কাঁপছিল বাতাসে মুক্তির স্লোগান, জুলাইয়ের আগুন লেগেছিল শহরের গায়ে। আর ফারহান দাঁড়িয়েছিল দেয়ালের মতো নির্ভীক, নিঃশব্দ। তার চোখে ছিল অন্ধকার চিরে আলো দেখার স্বপ্ন, তার বুক ছিল প্রতিরোধের খোলা পতাকা। যারা চেয়েছিল ভয় ঢালতে, তারা পেল এক শহীদের জন্ম। নতুন প্রজন্মের স্মৃতিতে রক্ত লাল এক ফুল, আজও তার নামে লেখা হয় পোস্টার, উচ্চারিত হয় কণ্ঠে কণ্ঠে অসমাপ্ত গান। ফারহান হারায়নি, সে দাঁড়িয়ে আছে জুলাইয়ের প্রতিটি বস্ত্র দিনে। অসংখ্য ধন্যবাদ, এবং এই সাথেই আজকের আসরের সমাপ্তি ঘোষণা করছি। আবার দেখা হবে 31শে অক্টোবর, যদি বেঁচে থাকে।